শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্টে উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে এর দায় বহন করতে হবে। একই অনুষ্ঠানে জোনায়েদ সাকি ও নুরুল হক নূর বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকার ও ঐকমত্য কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের ৩ শীর্ষ নেতা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংশোধনের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট সনদে উল্লেখ থাকার বিষয়ে ঐকমত্য হয়েছিল কমিশনের আলোচনায়। নোট অব ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তার ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে এস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে, এদিকে ডক্টর ইউনূস পারেন। মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় তারা শক্তিশালী হচ্ছে। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করবে। গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আলোচনা ছাড়াই অনেক কিছু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেরই নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। কমিশনের সুপারিশে ঐক্য নয়, বরং জাতি বিভক্ত হয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোনো কারণে নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও শঙ্কা জানান তিনি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে। এদিকে গণভোটের জন্য আগামীকাল ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াত নেতাদের সাথে বৈঠক করেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা। তারা আলোচনা করেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। পরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা, এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কারের কোন কোন বিষয়ে গণভোট হবে তা জানানোর দায়িত্ব ইসির বলে উল্লেখ করেন তিনি। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে,
নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। ৩ নভেম্বর কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এই যে 48টি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যে আলোচনা ইতিমধ্যে হয়েছে তার প্রাথমিক কার্যক্রম 15 নভেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালে দেশের ভেতর থেকে বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড়ঝাপটা আসুক তা অতিক্রম করতে হবে। এ বৈঠকে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিকেলে এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আগামী 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বন্টনের জন্য 64 জেলার তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয় স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত 3 নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের এবারে নির্বাচনে রাখা হবে না। প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই, মতানৈক্য আছে। সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় স্মরণ করিয়ে দেন, শুধু নির্বাচন করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়নি। সকালে এক সেমিনার শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান অভিযোগ করেন, ভাষা অভিযোগ দিয়ে রাজনৈতিক দলগুলো উত্তেজনা তৈরি করতে চায়, এটি তাদের রাজনৈতিক কৌশল। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের বিভক্তি নেই। কমিশনের প্রতি আস্থা আছে বলেই সব দল আলোচনায় অংশ নিয়েছিল। এ সময় উপদেষ্টা সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না বলেও দাবি করেন। বলেন, সব দলই ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়, সরকারেরও একই সিদ্ধান্ত। সুতরাং ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই হাঁটছে দেশ। এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে। সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে। রাতারাতি তো আর পরিবর্তন আসে না, কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন, এই নানান রকম মতগুলো, এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব। আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল। গাজায় আরও 2 জিম্মির মরদেহ উদ্ধার করেছে হামাস। মঙ্গলবার রাতে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড মরদেহগুলো উদ্ধার করে। তবে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে তা হস্তান্তর স্থগিত রাখা হয়েছে। মৃত জিম্মিদের পরিচয় জানলেও এখনও প্রকাশ করেনি তারা। এর আগে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে হামাস এক জিম্মির মরদেহ খুঁজে পায়। পরে রাতে উদ্ধারকৃত মরদেহটি ইসরায়েলের কাছে হস্তান্তর করার পরিকল্পনাও ছিল তাদের, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আবারও গাজায় হামলা চালায়। এর জেরে মরদেহ হস্তান্তর স্থগিত করে গোষ্ঠীটি। আবারও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে 2টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হচ্ছে কমপক্ষে 14 জন। মঙ্গলবার হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দাবি করেন, মাদক বহনের কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে 2টি নৌযান লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় মাদক পাচারকারীরা নিহত হয় বলেও পোস্টে দাবি করেন তিনি।
প্রাণে বেঁচে যান একজন, জীবিত ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে মেক্সিকো সরকারের হাতে। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নৌযান টার্গেট করে আরও 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিটি ঘটনায় নৌযানগুলো মাদক পাচারের সাথে জড়িত দাবি করা হলেও এ বিষয়ে এখনও কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন প্রশাসন। সব খবরের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। গণঅভ্যুত্থানে অংশ নিয়েও একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়ানো রাজনৈতিক দলটিকে পালিয়ে যাওয়া দলের সাথেও তুলনা করেন রিজভী। বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও অন্য দেশে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রুহুল কবির রিজভী বলেন, যে নির্বাচন নিশ্চিতে খালেদা জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন ও তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তার ফলশ্রুতিতেই গণঅভ্যুত্থান হয়েছে। একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন, আগামী নির্বাচন নাও হতে পারে, আগে জুলাই সনদ পাস করতে হবে। তো আপনার কথার সাথে শেখ হাসিনার কথা তো মিলে যাচ্ছে। বিচার বিভাগ নিয়ে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টা সহ উপদেষ্টাদের সতর্ক থাকা উচিত বলে মনে করে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আইন উপদেষ্টার কথায় মনে হচ্ছে বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাইকোর্টে একদিনে 800 জনের জামিন হয়েছে বলে মন্তব্য করেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত স্টেপ নেয়ার দূরভিসন্ধিমূলক কিছু ঘটনা আছে। যে জুডিশিয়ারি ফাংশনিং, যে জুডিশিয়ারি ন্যায় বিচার করছে, সেই জুডিশিয়ারিকে নিয়ে এই তির্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশজুড়ে গুম খুনের সংস্কৃতি গড়ে ওঠে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। এই ব্যবস্থা পুনর্বহাল করা জরুরি। ওই ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে 5ম দিনের আপিল শুনানিতে এসব বলেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 5ম দিনের শুনানি হয়। এদিন শুনানিতে জয়নুল আবেদিন আদালতকে জানান, 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে দেশে রাজনৈতিক দমনপীড়ন, নিখোঁজ ও হত্যাকাণ্ডের মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই জনগণের ভোটাধিকার ও বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই। এদিন শুনানির শুরুতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়কের রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তারও এক্সপাঞ্জ চান রিটকারী আইনজীবী শাহরিয়ার কবির। অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয়। সাগররুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে টাস্কফোর্সকে আবারও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এতে হতাশা প্রকাশ করেছেন নিহত রুনির ভাই নওশের আলম রোমান। দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 5 আগস্টের পর অন্তত এই মামলার কোনো অগ্রগতি হবে আশা ছিল, কিন্তু দীর্ঘ 1 বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাগররুনির সন্তান মেঘ। আইনজীবী শিশির মনির জানান, টাস্কফোর্স কমিটির 5 সদস্য আদালতে এসে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এ বিষয়ে সম্মতি জানায়নি। তার মতে পরিবারের উপস্থিতিতে প্রতিবেদন দেয়া হলে অন্তত কিছুটা স্বস্তি পাবে স্বজনরা। আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং 5 তারিখের পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো, অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই 5 সদস্য সকলেই কোর্টে আসুক, কোর্টে এসে তারা এক্সপ্লেইন করুক, কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন 6 মাস। মেট্রো রেলে সার্বিক নিরাপত্তা দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রোববার
দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এর আদেশ দেন। এর আগে সোমবার সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল মামুন। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহত হন এবং বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তখন নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সরকার সংস্কারের সুপারিশগুলো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ না করায় হতাশা জানিয়েছেন গণমাধ্যম সংস্কারের কমিশনের প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম সংস্কার নিয়ে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার, সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যম কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সরকার আগ্রহী নয় বলে অভিযোগ করেন সিনিয়র সাংবাদিকরা। একই সাথে স্বাধীন মিডিয়া কমিশন গঠন জরুরি বলেও মত দেন তারা। সংস্কার কমিশন গঠন করেছিলেন কামাল ভাইয়ের নেতৃত্বে একটা বোর্ড, কমিশন সেটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের যদি কিছুটা বাস্তবায়ন করা হতো তাহলে বুঝতাম যে সরকার এই ব্যাপারে খুবই আগ্রহী। যত শীঘ্রই পারি আমরা একত্রীভূত হয়ে আমরা একটা নিজেদের কোড অফ এথিক্স করি ফর জার্নালিজম, ফর এডিটর্স এন্ড ফর ওনার্স। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যম সংস্কার ও সুপারিশ নিয়ে মতামত তুলে ধরেন। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি সেটা দেখে কিছুটা বিজেপি বা ট্রাম্প স্টাইলের মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মতো করে চলছে বলে মনে হচ্ছে। এবং জাতীয় পরিচয় পত্রের যে নামটি তার লেখা আছে সেই নাম ছাড়া কোনো আইডি করা যাবে না। আপনারা শুধু এটুকুর কথা বলুন, বট বাহিনী রাতারাতি নিশ্চিন্ন হয়ে ওগুলো বনসাইয়ে পরিণত হবে। রাজনৈতিক দলের কমিটমেন্ট ছাড়া আসলে কিছু করে, কারণ যারা ক্ষমতায় যান তারা রাজনৈতিক শক্তিকে ব্যবহার করেন তাদের ক্ষমতাটাকে টিকে রাখার জন্য। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যাই আছে, সাংবাদিকতা বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, সব কিছু হলো কমান্ডেড। পলিটিক্স যেরকম করে কমান্ড করবে তারা সেরকম করেই নিজেদেরকে তৈরি করবে। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে কাজ করবেন বলে আশা করেন নোয়াবের সভাপতি AK আজাদ। এখনো যদি কোনো রিপোর্ট কোনো মহাশয় সাংবাদিক করতে চায় সে করতে পারে না, কারণ তাহলে সে বাড়িতে ঘুমাইতে পারবে না, তার আত্মীয় স্বজন জেলে যাবে, আর না হলে তার পা কেটে ফেলা হবে, হাত কেটে ফেলা হবে, এই হুমকি দেওয়া হবে। এবং আমরা সাধারণত অনুসন্ধানী রিপোর্টের জন্য ঢাকা থেকে লোক পাঠাই এবং তারা গিয়া ভিন্ন নামে এসে পত্রিকা রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ কমিশন সদস্যদের মতে মব রুখতে দায়িত্ব পালন করছে না সরকার। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা হয়নি। এখন আসলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তার উল্টোটা হচ্ছে। আমরা সাংবাদিকরা মন খুলে কলম খুলে লিখবো এমন আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এখন কি হচ্ছে? একটা মবের ভীতি। এই মবের ভীতি কেন থাকবে? বাস্তবায়নের ক্ষেত্রে গিয়েও যেটা দেখতে পেলাম যে চেঞ্জ ইজ পসিবল আমরা বলি, আশা করতে চাই, কিন্তু কেউ বদলাতে চান না। কমিশন সদস্যরা বলছেন গণমাধ্যম সংস্কারের সুপারিশ নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। রাজনৈতিক দলগুলোকে তা পূরণ করতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিতে গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তাম্বুলে দফায় দফায় বৈঠক চলছিল। পাকিস্তান জানায় কার্যকর সমাধান ছাড়াই ইস্তাম্বুলের আলোচনা শেষ হয়েছে। শান্তি প্রচেষ্টা সফল না হওয়ায় আবারও দুই দেশের মধ্যে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি সীমান্তে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের মধ্যে লড়াইয়ে উভয় দেশের কয়েকশো মানুষ প্রাণ হারায়। এমন পরিস্থিতিতে সে সময় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে সংঘাত বন্ধে রাজি হয় ইসলামাবাদ ও কাবুল।
মস্কোতে সিরিয়া ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা হয়েছে সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক ঘাঁটি সুরক্ষিত রাখার বিষয়ে। মঙ্গলবার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় দুদেশের শীর্ষ কর্মকর্তার মধ্যে। এই তথ্যটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা মস্কো সফর করেন, সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। সে সময় দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দেন তিনি। সব খবরের আয়োজনে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সিলেট এমএজি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানের বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা খাওয়ায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট, তবে এতে কেউ হতাহত হয়নি। সকালে লন্ডনগামী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ এই দুর্ঘটনার কবলে পড়ে। এয়ারপোর্ট সংশ্লিষ্টরা জানায়, যাত্রীদের বোর্ডিং সম্পন্নের পর বিমানের দরজা বন্ধ করার পরপরই এই ঘটনা ঘটে। বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজে বোর্ডিং ব্রিজটি সরানোর সময় ইঞ্জিনের সাথে ধাক্কা খায়। ঝুঁকি এড়াতে ইঞ্জিনিয়াররা ফ্লাইটটি বাতিলের সিদ্ধান্ত নেন। 5 ঘন্টা পরে ওই ফ্লাইটের যাত্রীরা বিমান বাংলাদেশের পাঠানো একটি বিকল্প ফ্লাইটে লন্ডনের দিকে যাত্রা করেন। ধাক্কা খাওয়া বিমানটিতে মোট 262 যাত্রী লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে কোনো ধরনের সারের সংকট নেই, পাশাপাশি সারের মূল্যও স্বাভাবিক রয়েছে, যে কারণে কৃষক স্বস্তিতে রয়েছে বলে জানান কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বলেন, এবার আমনের মৌসুমে ভালো উৎপাদন হয়েছে, ফলে কৃষকও ভালো মূল্য পাচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি বলেন, দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষিতে কৃষি জমি সুরক্ষা আইন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সারের ডিলার ও একটি নীতিমালা তৈরির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী নীতিমালা তৈরি করা হচ্ছে। যারা যোগ্য তারাই লাইসেন্স পাবে, কোনো রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপের লাইসেন্স দেয়া হবে না বলেও জানান তিনি। সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু পর নির্ভরশীল হয়ে যেতে হবে। এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য কৃষি জমির সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি। বর্তমান শিক্ষা ব্যবস্থার এত খারাপ অবস্থা যে কেবল কয়েকজন বিশেষজ্ঞ দিয়ে একটি শিক্ষা কমিশন বানালেই সমস্যার সমাধান হবে না, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিকদের সচেতন হতে হবে। আমি যে অল্প কয়েকদিনের জন্য রাজধানীর একটি হোটেলে তরুণদের নিয়ে আয়োজিত ইয়ুথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রোগ্রেস শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী সেশন। প্রধান অতিথি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। নিজেকে প্রশিক্ষিত করতে হবে। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা খাতে এতই পচন ধরেছে যে কয়েকজন বিজ্ঞজনকে তা ঠিক করতে বলা তাদের বিব্রত করার নামান্তর। অতীতের 3টি শিক্ষা কমিশনের অনেক ভালো সুপারিশ আছে, তাই নতুন কমিশন কেন, এমন প্রশ্ন রাখেন তিনি। একটা শিক্ষা কমিশন দিয়ে এই মুহূর্তে এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে, আমি তা মনে করি না। শিক্ষা এত পচন ধরেছে, এর আস্তে আস্তে কিছু কিছু মৌলিক জায়গায় আগে ঠিকঠাক না করলে কয়েকজনকে উপরে বসিয়ে দিয়ে আপনারা শিক্ষা সম্বন্ধে কী ভাবেন, এটা দিয়ে কোনো লাভ হবে না। অনেক একদম নিচের থেকে কিছু মৌলিক জিনিস ভাঙা জিনিসকে আগে ঠিক করতে হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নির্বাচন ও ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, তবে এসব আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ দেশ এগিয়ে নিয়ে যাওয়া। নানা দাবি দাওয়া আদায়ের জন্য প্রতিনিয়ত মহাসড়ক, রেল লাইন অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা বোধহয় এটা এই সরকারের একটা খারাপ দিকের রেখে যাবে, একসময় চলে যাবে এটা, এবং আমি আশাবাদী যে দেশ আবার সুস্থির হবে। এখন সবাই মানে হলো যে সামনের নির্বাচন কি করে হবে, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, মত কমিশন কি দিয়ে গেছে সেটার বাস্তবায়ন কিভাবে হবে। গ্রামে গঞ্জে সব জায়গাতে, চায়ের দোকানে সব জায়গাতেই এখন কিন্তু সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনাকে একসময় থামিয়ে দিয়ে আমাদের তো একটা সুস্থ
জায়গায় ফিরে আসতে হবে। তরুণদের নিয়ে আয়োজিত সেশনটির সঞ্চালনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জনগণই হচ্ছে কিন্তু সর্বশেষ গার্ডিয়ান, এবং সেই সর্বশেষ গার্ডিয়ানের সম্মতি ছাড়া আমরা একক কোনো উদ্যোগ, চাপিয়ে দেওয়া উদ্যোগ, এগুলো কিন্তু খুব বেশি দূর আগাবে না। হয়তো ক্ষমতার জেরে কিছু দূর আগাতে পারে, কিন্তু আমাদের এখন প্রয়োজন এই যে সুযোগগুলো উন্মোচিত হয়েছে সেগুলোকে নিয়ে আসা। বিভিন্ন সমস্যা ও হতাশা থাকলেও পরিবর্তন আনা সম্ভব, এমন আত্মবিশ্বাস রাখার উপরও জোর দেন ডক্টর হোসেন জিল্লুর। সক্ষমতা বৃদ্ধিগুলো খুবই জরুরি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে বাংলাদেশ সরকারের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করেছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস SDI। সকালে সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় তরুণদের সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে MRA এবং SDI-এর উদ্যোগে 10 জন শিক্ষার্থীকে 5,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ সময় চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, ইফটিজিং, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময়ে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষা ও সংস্কৃতির আলোয় গড়ে তুলতে এমন উদ্যোগ প্রশংসনীয়। 9 মাস পর পর্যটকদের জন্য আবারও খুলছে সেন্ট মার্টিন। আগামী 1 নভেম্বর থেকে যাতায়াত করা যাবে নয়নাভিরাম এই দ্বীপে। তবে নভেম্বর 1 মাস রাত যাপন করা যাবে না। পর্যটকদের মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। বঙ্গোপসাগরের বুকে 8 বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে গত 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ। অবশেষে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। আগামী 1 নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক এই দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। তবে পর্যটকদের মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। নভেম্বরে পর্যটকরা শুধু দিনের বেলা যেতে পারবেন, রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। ডিসেম্বর জানুয়ারিতে ওখানে রাত্রি যাপনের সরকার ব্যবস্থা করবে, যাত্রীরা থাকতে পারবে। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। আপাতত 6টি জাহাজ সেন্ট মার্টিন আসা যাওয়া করবে। পর্যটকদের অবশ্যই ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকবে। জাহাজ সার্ভে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়াছড়া যে BIWT ঘাট আছে সেখান থেকে সার্ভে। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWT ঘাটের ওখানেই টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে নভেম্বর মাসে পর্যটকদের রাত যাপনের সুযোগ না দেয়ায় সেন্ট মার্টিনের পর্যটন খাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলছেন দ্বীপটির ব্যবসায়ীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ। লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। প্রাণ গেছে অন্তত 18 জনের। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 92 জনকে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট। জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে 76 কিলোমিটার দূরে উপকূলীয় শহর সাব্রাথায় হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে রেড ক্রিসেন্ট। উদ্ধারকৃতদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে তৎপরতা। উদ্ধার অভিযানের বেশ কিছু ছবি পোস্ট করে সংস্থাটি। এ নিয়ে 2 সপ্তাহের ব্যবধানে 61 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়া উপকূল থেকে। গত কয়েক বছরে অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে অন্যতম ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। যাত্রাপথে প্রায়ই নৌকাডুবির মতো দুর্ঘটনা হয়। BPL-এর মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে আরও একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড। আর তাতে রাজশাহীর মতো চট্টগ্রাম থেকেও দল পেতে আবেদন পড়েছে একাধিক। সব মিলে আসন্ন BPL-এর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে মোট 11টি প্রতিষ্ঠান জমা দিয়েছে প্রয়োজনীয় কাগজ। বিষয়টি নিশ্চিত করেছেন BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করে গেলবারের মালিকানা পাওয়া SQ স্পোর্টস। তবে এখন থেকে মালিকানা বদলালেও একই থাকবে BPL-এর দলের নাম। সিদ্ধান্ত হয়েছে গভর্নিং কাউন্সিলের বৈঠকে।
দর্শক, সব খবরের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারের রোডম্যাপ প্রদান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশে একমত জানিয়ে নাহিদ বলেন, সরকারের পক্ষ থেকে সাড়া মিললে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এর আগে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি। নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত এনসিপি। নেতারা ছুটছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরই ধারাবাহিকতায় বুধবার চলছে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম। মহানগর, জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে নেওয়া হয় প্রার্থীদের সাক্ষাৎকার। এই কার্যক্রমে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। সন্ধ্যায় নগরীর পর্যটন মোটেলে প্রেস ব্রিফিং করেন এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 17 তারিখে জুলাই সনদে স্বাক্ষর করলে ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশ আসত না, তাতে ধূলিসাৎ হতো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম, সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে। যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংঘটিত হতো। ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচারের রোডম্যাপ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোতে হবে। ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে। এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। ঐকমত্য কমিশনের সবশেষ সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রথম প্রস্তাবনায় একমত এনসিপি। সরকারের পক্ষ থেকে সাড়া এলেই তাতে করা হবে স্বাক্ষর। জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে। এর আগে দুপুরে সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় দলটির পক্ষ থেকে। বলা হয়, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি। গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটাকে আগে হবে নাকি পরে হবে, আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এ সময় আবারও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর না করার দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। ড্রাফট আকারে যখন হাজির করবে, তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সি ব্লক ও এ ব্লকের মধ্যবর্তী 40 ফুট প্রশস্ত সড়ক ও সংলগ্ন ফুটপাত থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাতের উপর গড়ে ওঠা দোকান, শেড ও অবৈধ দখলদারদের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক ভোগান্তি ছিল। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, অবৈধ দখল অপসারণের পর এলাকাটিতে রাস্তা প্রশস্তকরণ, ড্রেন পরিষ্কার এবং ফুটপাত সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে এই উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাগেরহাটের রামপালে নদী ভাঙন রোধ সহ নানা সংকট নিরসনে করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার দাউদখালী নদীর তীরে অ্যাকশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এই শুনানির আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, রামপালের পেড়িখালী ইউনিয়নের রমজাইপুর গ্রামের 3 পাশে দিয়ে বইছে আন্তর্জাতিক নৌপথ মোংলা ঘষিয়াখালী চ্যানেল।
কয়েক বছর ধরে ভাঙনে এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। নতুন করে আবারও শুরু হয়েছে ভাঙন, জানান বক্তারা। এছাড়াও সুপেয় পানির তীব্র সংকট সহ কোনো আশ্রয় কেন্দ্র নেই বলেন তারা। পরে উপজেলা প্রশাসন বলে রমজাইপুর গ্রাম রক্ষায় ছোট খাট প্রকল্প নেওয়া হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। ছোটখাটো দু একটা প্রকল্প বরাদ্দ দিচ্ছে। আমি নিজে পার্সোনালি ওখানে কিছু উদ্যোগ নিয়েছি। ওই জায়গাটা একটা বাঁধ দিয়ে আপাতত যেন ওখানকার এলাকার মানুষের সমস্যা কিছুদিনের জন্য দূরীভূত করা যায়, কিন্তু ওখানে পানি উন্নয়ন বোর্ডের একটা বড় প্রকল্পের প্রয়োজন। 16 ডিসেম্বর চালু হবে এনইআইআর সিস্টেম। এরপরে অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে, তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে। বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে আগামী 1 নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম কার্ড থাকলে দৈব চয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর প্রকল্প আগামী 16 ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই সিস্টেম চালুর পর চোরাকারবারিদের হাত দিয়ে আসা আনঅফিসিয়াল সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না। একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে। রক্ষাকারী বাহিনী তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না। এনইআর চালুর ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সচল থাকা কোনো হ্যান্ডসেট অবৈধ হলে 1 মাস সময় পাওয়া যাবে নিবন্ধনের জন্য। এনইআইআর সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালের উদ্বোধন হবে। প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ব্যবহৃত সিম এর সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। এনইআর চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে, জানাতে হবে কবে দেশে আনা হয়েছে, কেনা হয়েছে কত টাকায়, যুক্ত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র। এর আগে দুবার এনইআর চালুর উদ্যোগ শেষ মুহূর্তে হোঁচট খেলেও এবার সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীরা। এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করার ফলে যারা ক্ষতিগ্রস্ত হবে, গ্রে মার্কেট যাকে আমরা মেনশন করি, তাদের সক্রিয়তার কারণে যেটা হয়েছে আগের বার, যে সরকার বা মন্ত্রণালয় অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তো আমি মাননীয় প্রধান অতিথিকে বলবো যে এই ঘটনা যাতে আর না ঘটে। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে অনিবন্ধিত চোরাই হ্যান্ডসেট। একই সাথে ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে সিম কার্ড তুলে আর্থিক জালিয়াতির ঘটনাও ঘটছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। তাই 1 নভেম্বরের পর থেকে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে বলে জানান তিনি। পর্যায়ক্রমে তা আরও কমিয়ে আনা হবে। আমরা 1 নভেম্বরে হিসাব নিব যে কোন কোন এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আছে। তারপর আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করব যে ও প্রপোর্শনেটলি কোন অপারেটরের কয়টা সিম আছে। তারপর আমরা বিটিআরসি থেকে বলে দেবো তাহলে এই ভদ্রলোকের বা এই ভদ্রমহিলার যে 15টা সিম ছিল তার মধ্যে 5টা বাদ দিতে হবে, এই অপারেটরের 2টা, এই অপারেটরের 1টা, ওই অপারেটরের 2টা বাদ দিতে হবে। এই কথাটা আমরা ডিসাইড করে অপারেটরকে বলে দিতে হবে। এনইআইআর চালুর পর হ্যান্ডসেটের মালিকানা পরিবর্তন হলে পুনরায় নিবন্ধন করতে হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।